হ্যালো সুধী স্টুডেন্ট, আজকে যে চ্যাপ্টারটা নিয়ে বা অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা নিটের রেসপেক্টে খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমি আমার শিক্ষক জীবনে দেখেছি অনেক ছাত্রছাত্রী তারা আমার কাছে এসে বলে, স্যার এটা ঠিক ক্লিয়ার হচ্ছে না কনসেপ্টটা। এই একটি চ্যাপ্টার নিয়ে আমাদের একটু ভেরি কেয়ারফুলি সচেতনভাবে আমাদের ডিল করতে হবে। সেটার নাম হচ্ছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। অন্যান্য চ্যাপ্টারগুলি সম্পর্কেও সচেতনভাবেই ডিল করা উচিত, বাট এটি সম্পর্কে বলবো আরেকটু সচেতনভাবে আমাদের এটা নিয়ে ডিল করা উচিত। যাই হোক, এটা সম্পর্কে আমরা অনেক বেশি পরিমাণে বলতে পারো যে প্রবলেমস সেটা সলভ করার চেষ্টা করব। যত প্রবলেম সলভ করব তত আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। এবং সবসময় আমি বলি যে তোমাদের আইডিয়াটা একদম আমাদের ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে। যতটুকু জানি সেটা কিন্তু সম্যকভাবে জানি, এটা আমাদের সবসময় জানতে হবে। এবং অবভিয়াসলি আমি সবসময় বলি তোমাদের ক্ষেত্রেও তোমরাও কিন্তু প্রতি ক্লাসে তোমাদের নানান জায়গা থেকে প্রবলেমস নিয়ে আসো, সেটা নিয়ে আলোচনা হবে এবং সেটা থেকে আমরা শিখবো অনেক কিছু। যত প্রবলেম সলভ করবো, যত কোয়েশ্চেন সলভ করবো, তত বেশি করে আমাদের এক্সপোজার হবে। যাই হোক, কিছু কিছু জায়গায় এই চ্যাপ্টারের মধ্যে একটুখানি ডেপথে গিয়ে পড়তে হবে। শুধুমাত্র এনসিইআরটি যে বুক কিন্তু বা যে বই আছে সেটা কিন্তু সব কিছু নয়, আমি এটা বলবো এই বিশেষ এই চ্যাপ্টারে এবং অনেক চ্যাপ্টারেই। এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আমি বলছি স্পেসিফিক্যালি। আচ্ছা, এই চ্যাপ্টারটায় কী কী আছে সেটা আমি একটু বলে নিই। এই চ্যাপ্টারটায় আমাদের রয়েছে, আমি একটু বসেই বলি যাতে তোমাদের শুনতে সুবিধা হয়, সেটা হচ্ছে ডিএনএর স্ট্রাকচার এবং তার যে গঠন সেটা সম্পর্কে জানতে হবে। নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, যেগুলো তোমরা কিছু কিছু ক্ষেত্রে জানো এবং সেলেও কিছু কিছু সময় পড়েছো, মানে ক্লাস 11-এর। কিছুটা বায়োমলিকিউলস চ্যাপ্টারও আমাদের ছিল, সেটাও আমরা পড়েছি, জানি। আরএনএ সম্পর্কে জানতে হবে। আরএনএর যে টাইপ হয়, 3 রকমের আরএনএ হয়: এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ অ্যান্ড আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। সেগুলো সম্পর্কে কিন্তু একটু বিশদভাবে জানতে হবে। সেগুলোর নানান অংশের যে কার্যকারিতা সেটা সম্পর্কেও কিন্তু আমাদের একটু জ্ঞান থাকা দরকার। নেক্সট হচ্ছে ডিএনএকে কেন জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগতভাবে একক বলা যেতে পারে, বংশগতির একক বলা যেতে পারে, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। সেটা সম্পর্কে বিভিন্ন এক্সপেরিমেন্ট রয়েছে, যেরকম ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে হবে। হিট কিল্ড যে ব্যাকটেরিয়ার ওপর এক্সপেরিমেন্ট উনি করেছিলেন, সেটা সম্পর্কে একটু জানতে হয় খুব। এবং জিনিসগুলো হচ্ছে, তোমরা যদি ইন্টারেস্ট নিয়ে পড়ো, এগুলো সব কিছু এত ইন্টারেস্টিং, আমি নিজের অ্যাসপেক্টে বলছি, এত ইন্টারেস্টিং, একটা রহস্য গল্পকেও হার মানিয়ে, এইটুকু বলতে পারি। তো আমরা সেরকম ইন্টারেস্টিংভাবেই এই এক জিনিসগুলো পড়বো এবং খুবই মুখরোচক লাগবে তোমাদের, যাকে বলা যায়। অ্যাটলিস্ট বলতে পারি তোমরা বোর হবে না এবং অনেক কিছু জানবো আমরা, অ্যাজ এ হোল জানবো। এবং আমরা যতটুকু এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আমি তোমাদের শেষে বলতে পারি, তোমরা নিজেরাই বলবে। এর বাইরে কিন্তু তোমরা কিন্তু যদি আমরা এর সাথে আরও কিছু যেহেতু প্রবলেমস তোমরা নিয়ে আসো, সলভ করি, আশা করতে পারি, আমি তোমাদের কথা দিতে পারি যে এর বাইরে থেকে কোশ্চেন তোমরা পাবে না। আমরা এত বিশদে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট হচ্ছে, এবং অবভিয়াসলি তোমরা যেরকম নোটস নাও এভরি ক্লাসে, সেরকমভাবে নোটস নেবে এবং আমাদের ডিসকাশন হবে। হার্সে অ্যান্ড চেজেরও একটা এক্সপেরিমেন্ট আছে, সেটাও কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং জানতে হবে। ডিএনএ থেকে ডিএনএ ফর্ম হওয়ার যে প্রসেস, রেপ্লিকেশন, সেটা সম্পর্কে কিন্তু আমাদের সম্যক ধারণা এই যে চ্যাপ্টারে লাগবে। সেটাকে বলে রেপ্লিকেশন, নিশ্চয়ই জানো। প্রতিলিপি গঠনের যে ডিএনএ যে প্রতিলিপি গঠনের যে আর কি এক প্রসেস পদ্ধতি, রেপ্লিকেশন, সেটা সম্পর্কে জানতে হবে। বিভিন্ন এনজাইম কীভাবে কাজ করে, কিভাবে এই যে প্রসেসটাকে সংগঠিত করে, রেগুলেট করে, সেটা সম্পর্কেও জানতে হবে।
ডিএনএ থেকে আরএনএর যে প্রসেস ট্রান্সক্রিপশন, সেটা সম্পর্কে একটা ট্রান্সক্রিপশন একক কী বা ইউনিট কী এবং সেটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে একটি এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে মেসেলসন অ্যান্ড স্টালের সেমি কনজারভেটিভ টাইপ অফ রেপ্লিকেশন, সেটা সম্পর্কিত আমাদের জানতে হবে, মানে অধ সংরক্ষিত প্রসেস, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। ভেরি ইন্টারেস্টিং। নেক্সট আমাদের জানতে হবে ট্রান্সলেশন সম্পর্কে। ট্রান্সলেশন তোমরা জানো যে, আমি এক্ষুনি আসবো সেন্ট্রাল ডগমা সম্পর্কে। সেটা তোমরা নিশ্চয়ই আগে শুনেছ যে আরএনএ থেকে কীভাবে একটি প্রোটিন মলিকিউল ফর্মেশন হচ্ছে উইথ দ্য হেল্প অফ রাইবোসোম, সেটাকে বলে ট্রান্সলেশন, এবং সেটা সম্পর্কে বিশদে আমাদের জানতে হবে। এছাড়া জেনেটিক কোডস, বিখ্যাত হরগোবিন্দ খোরানা, ডক্টর হরগোবিন্দ খোরানার অবদান জেনেটিক কোড, সেটা সম্পর্কে আমাদের কিন্তু একটু বিশদে যতটুকু দরকার বা যা যা কোশ্চেন আসে, একেবারে কোশ্চেন ধরে ধরে, মানে নিটের যা যা কোশ্চেন এসছে বা এইমসের, এখন তো আর এইমস নেই, এখন তো নিটের মধ্যেই, তো আর একটু শক্ত প্রবলেম তোমরা পাবে হচ্ছে এইমসে, সেগুলো আরও কিছুটা বুঝতে সাহায্য করবে। এবং আমি সবসময় বলি, যেখান থেকে পারো তোমরা ক্লাসে নিয়ে এসো প্রবলেম, সেগুলো আমরা ডিসকাস করব। যত প্রবলেম ডিসকাস করব তত আমাদের জিনিসের সম্পর্কে সম্যক ধারণা হবে। সেটা আছে জেনেটিক কোড। মিউটেশন সম্পর্কে আছে ফ্রেম শিফট মিউটেশন, পয়েন্ট মিউটেশন। যদিও মিউটেশন সম্পর্কে আমরা ওই যে বংশগতি চ্যাপ্টারে কিন্তু একটু আর কি পড়েছি লিঙ্কেজের সাথে, তাই না? এবং সবশেষে রয়েছে হিউম্যান জিনোম প্রজেক্ট বা এইচজিপি, আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে শেষ। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আমাদের রেসিপি বলতে পারো, বা এই জিনিস আমাদের এই আর কি চ্যাপ্টারে রয়েছে। আমি শুরুতেই লিখেছি, একটু লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে জিন ইজ এ ফাংশনাল ইউনিট অফ ডিএনএ। জিন আর ডিএনএ এই শব্দগুলো আমরা বহুবার শুনেছি, কিন্তু দুটোর মধ্যে সম্পর্ক কী বা বিভেদ কী সেটা সম্পর্কে হয়তো অনেকেরই আইডিয়া আছে, তাও আমি আরেকবার তোমাদের সাথে জিনিসটা করে দিয়ে আমি ডিসকাস করে দিলাম। সেটা হচ্ছে ডিএনএ একটা মলিকিউল, বলে নিতে পারে ফিতের মতো দেখতে। সো ডিএনএর মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো বিশেষভাবে কার্যকরী, যেগুলোর সাথে এই বংশগতির সাথে সেগুলো বিশেষভাবে কার্যকরী। সেই জায়গাগুলো কিন্তু কাজ করে, সেগুলোকে বলছি ফাংশন। এবং একটা 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 বলতে পারো মেশিনে প্রতিটা জায়গা তো সমভাবে কার্যশীল হয় না। কিছু জায়গায় বেশি কার্যশীল, কিছু জায়গায় দেখা যেতে পারে কম কার্যশীল, কিছু জায়গায় স্থির থাকে, যে লিভারের ক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি ফালক্রাম, তোমরা ফিজিক্সে পড়েছো। ঠিক সেরকম ডিএনএর মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো বিশেষভাবে কার্যকরী, সেটাকে আমরা বলছি জিন। সেটার মধ্যে জীবনের যে মূল মন্ত্রটা বা জীবনের যে সংকেত, সেটা জেনেটিক কোডের হিসেবে সেটা কিন্তু ওর মধ্যে লুকোনো থাকে। সেটাকে, আচ্ছা এটা আমি আসছি। তোমরা জানো ওয়াটসন অ্যান্ড ক্রিকের ওয়াটসন ক্রিক, যিনি ডিএনএর দ্বিতন্ত্রী মডেল সম্পর্কে আমাদের জানিয়েছিলেন, তার মধ্যেই একজন ক্রিক, তিনি এই সেন্ট্রাল ডগমার বিষয়ে আমাদের জানিয়েছিলেন, তাই না? সেন্ট্রাল ডগমা আমি লিখে ফেলি, খুব ইজি। সেন্ট্রাল ডগমা, এটা তোমরা জানো, ডিএনএ থেকে যখন ডিএনএ প্রতিলিপি গঠন হয়, সেই প্রসেসটাকে আমরা বলছি রেপ্লিকেশন। কি বলছি? রেপ্লিকেশন, প্রতিলিপি গঠন। এবং ডিএনএ থেকে আরএনএ বা বিশেষ করে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ ফরমেশনের প্রসেসটা আমরা বলছি ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে প্রোটিন যে ফর্ম হচ্ছে, সেই প্রসেসটা আমরা বলছি ট্রান্সলেশন, তাই না? এই যে ডিএনএ থেকে ডিএনএ ফরমেশন হচ্ছে, প্রতিলিপি গঠন হচ্ছে, এই প্রসেসটা এটা এনজাইমেটিক প্রসেস। মানে এটা বিভিন্ন এনজাইম, আমরা যখন এটা সম্পর্কে বিশদে পড়বো তখন জানবো, বিভিন্ন এনজাইম কিন্তু কাজ করছে। একটি এনজাইম খুবই এর মধ্যে বলতে পারো ফেমাস বা ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। আমি ডিএনএ পল বলে লিখলাম, ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ ফরমেশনের এই প্রসেসটাও আরএনএ পলিমারেজ বলে আরেকটি এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এটা হচ্ছে ডিএনএ মলিকিউলের মধ্যে
বিভিন্ন সংকেত নাইট্রোজেন ক্ষার বা বেস তার মাধ্যমে ইমপ্রিন্টেড থাকে। মানে আমি বললাম যে নাইট্রোজেন বেস ধরো তোমরা জানো অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন। ইউরাসিল তো আরএনএতে থাকে তোমরা জানো। সরি, এই যে ট্রিপলেট, এটাকে আমরা বলছি জেনেটিক কোড। এর মধ্যে মানে বলতে পারো বিভিন্ন যে একটা প্রোটিন ফর্ম হবে, সেটা সংকেত ডিএনএর মধ্যে এই জেনেটিক কোডের দ্বারা কিন্তু ইমপ্রিন্টেড থাকছে বা সীমাবদ্ধ থাকছে, ওর মধ্যে থাকছে। এই আরএনএ পলিমারেজ কি করছে, এই জেনেটিক কোডগুলোকে রিড করে বা ওগুলোকে স্ক্যান করে মেসেঞ্জার আরএনএ তৈরি করে। তাই আরএনএ পলিমারেজ বলে যে এনজাইমটা সম্পর্কে এখানে বললাম, সেটার প্রয়োজনীয়তা কতটা সেটা তোমরা বুঝতে পারলে। আমি একটু সামনে বিশদে আলোচনা করব আমরা। যাই হোক, অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে অনেক সময় নিটে আমাদের কোশ্চেন আসে রিভার্স ট্রান্সক্রিপশন কি, এটা একটু বলে দিই। অনেক সময় দেখা যায় এই এমআরএনএ থেকে ডিএনএ ফরমেশন হয় একটা প্রসেসের মাধ্যমে, সেটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। আর রিভার্স ট্রান্সক্রিপশনে যে এনজাইমটা লাগে সেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেস। শেষে এই মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন যে ফরমেশন হচ্ছে, প্রোটিন বলতে জেনারেলি অনেক ক্ষেত্রেই আমরা অনুঘটকের কথা বলছি, জৈব অনুঘটক, এনজাইম, যেটা উৎসেচকের কথা বলছি। উৎসেচক তো কী করে, উৎসেচক বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশন রেটটাকে অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয়। উৎসেচক না থাকলে সমস্ত যে জৈবিক ক্রিয়াগুলো সেগুলো অত্যন্ত ধীর গতি হয়ে যেত, স্লো হয়ে যেত, তার ক্ষেত্রে অনেক অসুবিধে হতো, তাই না? আমরা বায়োমলিকুলস চ্যাপ্টারে উৎসেচক সম্পর্কে বিশদভাবে পড়েছি, তোমরা জানো, তাই সেক্ষেত্রে আমি আসছি না। তো এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ থেকে যে প্রোটিন ফর্ম হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলছি ট্রান্সলেশন। এর সম্পর্কে আমরা প্রতিটা প্রসেস সম্পর্কে আমরা বিশদভাবে জানবো। কিন্তু এই যে এক লাইনে আমি লিখলাম বা যেটা ক্রিক দিয়েছিলেন, পুরো মলিকুলার বায়োলজি যা যা সংগঠিত হচ্ছে প্রসেসকে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। কি বলা হচ্ছে? সেন্ট্রাল ডগমা ইন জেনেটিক্স। কিছু শব্দের, কিছু ওয়ার্ডের বাংলা তর্জমা করা উচিত নয়, আমি অন্তত করি না। সেন্ট্রাল ডগমাটা তোমরা সেন্ট্রাল ডগমা হিসাবেই মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? যাই হোক, এবং আমি আরেকটি জিনিস লিখেছি যে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে একটু জেনেছি। নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার কী করে হয় ইত্যাদি সম্পর্কে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিমার্স অফ নিউক্লিওটাইড। পলিমার্স মানে কি? অসংখ্য একক যখন যুক্ত একটা বড় ইউনিট তৈরি করছে, এটাকে আমরা বলছি পলিমার, তাই না? আমরা জানি মনোমারগুলো যুক্ত হয়ে পলিমার্স তৈরি করে, অসংখ্য, দুইয়ের অধিক। একটি নিউক্লিক অ্যাসিড যতগুলো আছে, ডিএনএ, আরএনএ, সেটা হচ্ছে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের অনেক বড় পলিমার, মানে অনেক বড় ইউনিট। আচ্ছা, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড দুটো জিনিস বারবার ঘুরে ফিরে আসছে, তাই না? তো আমরা একটুখানি আমি জানি না কতখানি সময় রয়েছে, আমরা চেষ্টা করি যে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে একটু জানা। প্রথমেই লিখি নিউক্লিওটাইড জিনিসটা কি। তোমরা জানো এটা, নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড, তাই না? নিউক্লিওটাইড মানে হচ্ছে পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, ফসফেট গ্রুপ যাই বলো, আর নাইট্রোজেন বেস বা ক্ষার। এই তিনটেকে মিলিয়ে আমরা বলছি নিউক্লিওটাইড, টি। এখান থেকে যদি তোমরা ফসফরিক অ্যাসিড গ্রুপটাকে বাইরে বার করে দাও, তাহলে পড়ে থাকে পেন্টোজ সুগার, হ্যাঁ,
আর নাইট্রোজেন ক্ষার বেস, তাই না? তাই আমরা লিখতেই পারি যে নিউক্লিওসাইড ইকুয়ালস নিউক্লিওটাইড মাইনাস ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। এটা ক্লিয়ার হলো? নিউক্লিওটাইড থেকে যখনই তুমি ফসফরিক অ্যাসিড